আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। এর পূর্বের ক্লাসগুলোতে প্রিপোজিশন সংক্রান্ত আলোচনা হয়েছিল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ ট্রান্সফরমেশন কি, যেগুলো অর্থের পরিবর্তন না করে সেন্টেন্স পরিবর্তন হয় তাদেরকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আর যেগুলো বাক্য পরিবর্তনের সাথে সাথে অর্থের পরিবর্তন সংঘটিত হয় সেগুলোকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। আজকে দেখো, অ্যাফার্মেটিভ ইন্টু নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, অর্থের পরিবর্তন না করে আমরা হাবোধক বাক্যকে নাবোধক বাক্যে রূপান্তর করব। সেই ক্ষেত্রে খেয়াল করবা যে প্রদত্ত সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে, যেমন হি অ্যাক্টস ওয়াইজলি, সে জ্ঞানীর মতো আচরণ করে, এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব। তো এই ক্ষেত্রে তার পূর্বেই বলি যে এই অ্যাফার্মেটিভ ইন্টু নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, এটা জানার জন্য আমাদের কিছু অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ জানা অত্যাবশ্যকীয়। এখানে দেখো, প্রদত্ত সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে সেটাকে নেগেটিভ করার সময় প্রথমে আমরা লিখব সেন্টেন্সের ডু নট, অর্থাৎ বাক্যটাকে নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব না থাকলে ডু নট, ডাজ নট অথবা ডিড নট ইউজ করতে হবে এবং পরবর্তী শব্দের বিপরীত শব্দ অর্থাৎ একটি অ্যান্টোনিম ইউজ করতে হবে। এখানে যেহেতু ভার্বের সাথে এস বা ইএস আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে হি ডাজ নট অ্যাক্ট। এই ওয়াইজলি এর অ্যান্টোনিম কি? ফুলিশলি। হি ডাজ নট অ্যাক্ট ফুলিশলি, সে জ্ঞানীর মতো আচরণ করে। আর হি ডাজ নট অ্যাক্ট ফুলিশলি, সে বোকার মতো আচরণ করে না। তাহলে আমরা দেখলাম প্রিন্সিপাল ভার্বযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় ওই প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী সাবজেক্টের উপরে ডু নট, ডাজ নট অথবা ডিড নট ইউজ করব এবং পরের শব্দের বিপরীত শব্দ অর্থাৎ একটি অ্যান্টোনিম ইউজ করতে হবে। তাহলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে। তবে হ্যাঁ, সেন্টেন্সে যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব এরকম কোনো অক্সিলারি ভার্ব, যাদেরকে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলি, এগুলো যদি থাকে তাহলে ডু নট, ডাজ নট বসবে না। যেমন ধরো, হি ইজ মাই ফ্রেন্ড, FRIEND, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইজ টু বি ভার্ব আছে। তো সেন্টেন্সে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব যদি থাকে, এদের পরে নট বসিয়ে পরের শব্দের বিপরীত শব্দ, তাহলে আমরা এটা নেগেটিভ করব। হি ইজ নট মাই, এই ফ্রেন্ডের অ্যান্টোনিম বিপরীত শব্দ হি ইজ নট মাই এনিমি বা ফো, হি ইজ নট মাই এনিমি বা হি ইজ নট মাই ফো, সে আমার শত্রু নয়। তো এরকম অক্সিলারি ভার্ব থাকলে তাদের উপরে নট বসিয়ে পরের শব্দের বিপরীত শব্দ ইউজ করব। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি প্রিফিক্স ইউজ করলে পরেও সেন্টেন্সটা ওয়ার্ডের বিপরীত শব্দ হয়। যেমন ধরো, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, আমরা লিখব ম্যান ইজ নট ইমমর্টাল। ম্যান ইজ নট ইমমর্টাল, এই যে ইম আমি প্রিফিক্স ইউজ করছি, যখন একটি ওয়ার্ডে প্রিফিক্স ইউজ করা হবে তখন সেটা অ্যান্টোনিমের কাজ করবে। এরকম প্রিফিক্স ইউজ করেও আমরা বিপরীত শব্দ লিখতে পারবো। অনুরূপভাবে যেমন ধরো, লেখা আছে যে হি ইজ টল, সে লম্বা, তুমি লিখলা হি ইজ নট শর্ট, সে খাটো নয়। হি ইজ ফ্যাট, সে মোটা। হি ইজ নট স্লিম। এরকমভাবে এই নিয়ম অনুযায়ী দেখতে হবে। এরপর আমরা দেখি, সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, এই অনলি বা অ্যালোনযুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় তিনটা জিনিস খেয়াল করতে হবে। অনলি বা অ্যালোনের পর যদি ব্যক্তিবাচক শব্দ থাকে তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট, যদি বস্তুবাচক শব্দ থাকে নাথিং বাট, এবং সংখ্যাবাচক শব্দ থাকলে নট মোর দেন বা নট লেস দেন। যেমন ধরো, রহিম অ্যালন, রহিম অ্যালন ক্যান
ডু দ্য সাম। এখানে একটা জিনিস খেয়াল করবা, অনলি যদি থাকতো অনলি বসে নাউনের আগে আর অ্যালন বসে নাউনের পরে। তো এই অনলি বা অ্যালন যাই থাক, এর পরিবর্তে আমরা যখন ব্যক্তিবাচক শব্দ যদি থাকে অনলি বা অ্যালনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা এটার পরিবর্তে বাক্যের শুরুতে লিখব নান বাট রহিম ক্যান ডু দ্য সাম। নান বাট রহিম ক্যান ডু দ্য সাম। আগেরটার অর্থ হলো রহিম অ্যালন ক্যান ডু দ্য সাম, শুধু রহিমই কাজটি করতে পারে বা অঙ্কটা করতে পারে। আর পরের বাক্যটা হলো নান বাট রহিম ক্যান ডু দ্য সাম, রহিম ব্যতীত অন্য কেউ অঙ্কটি করতে পারে না। আর অনলি যদি থাকে সেটা বাক্যের আগে বসুক, যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। সেই ক্ষেত্রে আমরা এই অনলির পরিবর্তে লিখব নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে দেখলাম যে অনলি বা অ্যালনের পর যদি ব্যক্তিবাচক শব্দ থাকে, এই অনলি বা অ্যালনের পরিবর্তে আমরা নান বাট শব্দটা ইউজ করব। তবে হ্যাঁ, অনলি অ্যালনের পর যদি বস্তুবাচক শব্দ থাকে, যেমন হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, তার কিছু সংখ্যক বই আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ানলি এর পর সংখ্যাটা হইল বস্তুবাচক, সেই ক্ষেত্রে শুধু ওয়ানলি যে জায়গায় আছে এই জায়গায় ওয়ানলি এর পরিবর্তে আমরা লিখব নাথিং বাট। যেমন হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস। তাহলে দেখলাম যে অনলি বা অ্যালনের পরে যদি বস্তুবাচক শব্দ থাকে তাহলে এই অনলি বা অ্যালনের পরিবর্তে আমরা নাথিং বাট ইউজ করব। তবে অনলি বা অ্যালন এর পর যদি সংখ্যাবাচক শব্দ থাকে, যেমন হি ইজ অনলি 12 years old, তার বয়স মাত্র 12 বছর। এই ওয়ানলির পরের সংখ্যাটি খেয়াল করি আমরা। এখানে দেখি ওয়ানলি এর পরে সংখ্যাবাচক শব্দ আছে। এখন এই ওয়ানলি এর পরিবর্তে আমরা লিখব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। মোর দ্যান শব্দের অর্থ হইল বেশি না, আর লেস দ্যান শব্দের অর্থ হইল কম না। এখানে যেমন লেখা আছে হি ইজ অনলি 12 years old, তার বয়স মাত্র 12 বছর। আমি যদি ইউজ করি হি ইজ নট মোর দ্যান 12 years old, তাহলে অর্থ প্রকাশ করবে তার বয়স 12-র বেশি না, অথবা হি ইজ নট লেস দ্যান 12 years old, তার বয়স 12-র কম না। আমাদের ইচ্ছা মতো ইউজ করা যাবে হি ইজ নট, এই অনলির পরিবর্তে মোর অথবা লেস যে কোনো একটা ইউজ করা যাবে, মোর অথবা লেস দেন 12 years old। অবশ্যই আমাদেরকে অর্থটা খেয়াল করতে হবে, কারণ বাংলা বাক্যের পরিবর্তন ঘটলে ট্রান্সফরমেশন হবে না, সেটা কাটা যাবে। তাহলে অনলিতে আমরা তিনটে নিয়ম দেখলাম, যে অনলি বা অ্যালনের পর ব্যক্তিবাচক শব্দ থাকলে নান বাট, বস্তুবাচক শব্দ থাকলে নাথিং বাট, আর সংখ্যাবাচক শব্দ থাকলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করতে হয়। এরপর দেখি এভরিযুক্ত অ্যাফার্মেটিভকে আমরা যখন নেগেটিভ করব, দেখো যেমন এভরি মাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এই এভরিযুক্ত সেন্টেন্সকে এখানে এ থাকতে পারে, এভরি থাকতে পারে। এই এ বা এভরিযুক্ত সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করতে যাব, এ বা এভরি এর পরিবর্তে লিখব দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো।
প্লাস এই এভরি এর পরের শব্দ, তাহলে দেয়ার ইজ নো মাদার। দেয়ার ইজ নো মাদার লেখার পরে অতিরিক্ত আমাকে লিখতে হবে বাট। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ প্লাস বাট প্লাস বাকি অংশ। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাতার সন্তানকে ভালোবাসেন। আর দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মানে যে তার সন্তানকে ভালো না বাসেন। অবশ্যই আমি বাটের পরিবর্তে হু ব্যবহার করতে পারবো। যদি হু ব্যবহার করি তখন এখানের বাক্যটা ডু নট, ডাজ নট বা টেন্স অনুযায়ী ডিড নট ব্যবহার করতে হবে। যেমন লিখতে পারবো দেয়ার ইজ নো মাদার। এই বাটের পরিবর্তে আমি যদি হু ইউজ করি তখন টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট অথবা ডিড নট ইউজ করতে হবে। যেমন দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। আবার নিয়মকানুন ছাড়াও কিন্তু তোমরা করতে পারবা। তুমি লিখলা নো মাদার, নো মাদার হেটস হার চাইল্ড। নো মাদার হেটস হার চাইল্ড, এভাবে যদি লেখো সেটাও কারেক্ট। তাহলে আমরা ট্রান্সফরমেশন বিভিন্নভাবেই করতে পারবো, তবে খেয়াল করতে হবে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা করব ঠিকই, বাংলা অর্থের যেন পরিবর্তন না ঘটে। আচ্ছা, যেমন এ প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি। এ প্যাট্রিয়ট, PATRIOT, প্যাট্রিয়ট মানে জানি কি দেশপ্রেমিক। এ প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি। এ প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি আমরা কয়েকভাবে লিখতে পারবো। দেয়ার ইজ, এই এ এর পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্যাট্রিয়ট বাট লাভস হিজ কান্ট্রি। অথবা দেয়ার ইজ নো প্যাট্রিয়ট হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। অথবা নো প্যাট্রিয়ট হেটস হিজ কান্ট্রি, এরকমভাবেও করা যাবে। তবে খেয়াল করতে হবে এভরি যুক্ত বাক্যে যদি হ্যাজ থাকে সেই ক্ষেত্রে বাট বা হু ব্যবহার না করে আমাকে, যেমন ধরো এভরি পেন, এভরি পেন হ্যাজ এ নিব। প্রত্যেকটা কলমে নিব আছে। এই এভরি যুক্ত বাক্যে যদি হ্যাভ ভার্ব থাকে সেই ক্ষেত্রে এই হ্যাভ বা হ্যাজের পরিবর্তে উইদাউট ব্যবহার করতে হবে। তো আগের নিয়ম ওই দেয়ার ইজ নো এর মতোই থাকবে। দেয়ার ইজ নো পেন উইদাউট এ নিব। নিব ব্যতীত কলম নেই। এ পর্যায়ে আবার দেখি মাস্টযুক্ত অ্যাফার্মেটিভকে আমরা কীভাবে নেগেটিভ করতে পারি। যেমন আই মাস্ট হেল্প হিম। আই মাস্ট হেল্প হিম, আমি অবশ্যই তাকে সাহায্য করব। এই মাস্টযুক্ত অ্যাফার্মেটিভ তুমি যদি নেগেটিভ করতে চাও, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লেখা যায়। আবার মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প লেখা যায়। মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করলে এই পরের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমি মাস্টের পরিবর্তে লিখতে পারবো যে আই ক্যান নট বাট, আই ক্যান নট বাট হেল্প হিম। এর অর্থ হলো আই মাস্ট হেল্প হিম, আমি অবশ্যই তাকে সাহায্য করব। আর দ্বিতীয় বাক্য হলো আই ক্যান নট বাট হেল্প হিম, আমি তাকে সাহায্য না করিয়া পারি না, মানে কি অবশ্যই তাকে সাহায্য করব। এই মাস্টের পরিবর্তে আমরা যেখানে ক্যান নট বাট লিখছি, এই মাস্টের পরিবর্তে সেখানে ক্যান নট বাট না লিখে হেল্প লেখা যাবে। সেই ক্ষেত্রে পরের ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে। এই নিয়মটা এইভাবেও করা যাবে যে আই ক্যান নট হেল্প হেল্পিং হিম। আই ক্যান নট হেল্প হেল্পিং হিম, আমি তাকে সাহায্য না করিয়া পারি না। আবার মাস্ট থাকলেই যে এই একই নিয়ম হবে
সেটা না, কিছু কিছু ক্ষেত্র আছে ব্যতিক্রম, যেগুলো অর্থ অনুযায়ী আমাদেরকে চেঞ্জ করতে হবে। যেমন ধরে নাও, এই ব্যতিক্রম যেগুলো আছে বইয়ে, সেগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, বই একটু ভালো করে পড়ে নিতে হবে। যেমন অল মেন মাস্ট ডাই, অল মেন মাস্ট ডাই। আচ্ছা, এই ক্ষেত্রে এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করা যাবে না। অল মেন মাস্ট ডাই, সকল মানুষই মরবে, তোমাকে বিপরীতে লিখতে হবে নান ক্যান, নান ক্যান অ্যাভয়েড, অ্যাভয়েড অথবা স্কেপ, স্কেপ ডেথ, কেউ মৃত্যুকে এড়াতে পারে না, এরকমভাবেও লেখা যাবে। এ পর্যায়ে আমরা দেখি বোথ ডট অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় এরকম যদি থাকে, বোথ ডট অ্যান্ড, এই বোথের পরিবর্তে আমরা লিখব নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে লিখব বাট অলসো। যেমন বোথ ফাদার অ্যান্ড সন আর গিলটি। পিতা পুত্র উভয়ই দোষী, বোথ ফাদার অ্যান্ড সন আর গিলটি। এই ক্ষেত্রে বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো ইউজ করতে হবে। যেমন নট অনলি ফাদার বাট অলসো সন আর গিলটি। শুধু বাবাই নয়, পুত্রও দোষী। তাহলে বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো ইউজ করতে হবে। আবার আমরা খেয়াল করি টু ডট টু যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময়, যেমন হি ইজ টু উইক টু ওয়ার্ক। সে এত দুর্বল যে হাঁটতে পারে না, এরকম যদি থাকে সাবজেক্ট ও ভার্ব আমরা ঠিকই লিখব হি ইজ, এ টু এর পরিবর্তে লিখব সো, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যা আছে তাই লিখতে হবে হি ইজ সো উইক, আর পরের টু এর পরিবর্তে দ্যাট, মানে একটি দ্যাট ক্লজ করতে হবে, দ্যাট। এখন ক্লজ বা বাক্যাংশ যদি আমি করতে যাই, আমাকে একটি সাবজেক্ট এবং ভার্বের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে এই প্রথম বাক্যের যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা আমি আবার ইউজ করব হি। তবে এখানে যদি কোনো নাউন থাকে, আমাকে উপযুক্ত প্রোনাউন ইউজ করতে হবে। তাহলে হি ইজ সো উইক দ্যাট, এই হি আবার লিখলাম। এরপর প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমাকে লিখতে হবে ক্যান নট, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে লিখতে হবে কুড নট। তো এখানে ইজ আছে প্রেজেন্ট টেন্স, এই জন্য আমি লিখলাম হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। আর আগের বাক্যটা যদি এখানে পাস্ট টেন্স থাকতো, ওয়াজ থাকতো, এই জায়গায় আমি ক্যানের পরিবর্তে শুধু কুড লিখতাম। এখন দেখো, এই প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক না হয়ে বস্তুবাচক হয় বা প্রাণীবাচক অন্য কিছু হয়, ব্যক্তিবাচকের পরিবর্তে অন্য কিছু হয়, যেমন দ্য লোড ইজ টু হ্যাভি ফর মি টু ক্যারি। বোঝাটা এত ভারী যে বহন করতে পারি না। তাহলে প্রথমে সাবজেক্ট ও ভার্ব ঠিকই বসবে, দ্য লোড ইজ, এই টু এর পরিবর্তে সো হেভি, ফর মি। এখানে প্রিপোজিশন যুগে যদি অবজেক্ট থাকে, এই অবজেক্টটাকে দ্যাটের পরে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। দ্যাট, এই মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই, দ্যাট আই ক্যান নট ক্যারি।
ধন্যবাদ।